সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেসমিন লিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ত্বক ও সৌন্দর্য বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন বিউটি ইনফিউশনে। একজন মানুষের সৌন্দর্য বোধ এবং ব্যক্তিত্ব একে অপরের পরিপূরক, আর তাই নিজের সৌন্দর্য এবং ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার ইচ্ছা প্রতিটি সচেতন মানুষেরই রয়েছে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে ত্বকের কোনো কোনো সমস্যার কারণে মানুষের এই সৌন্দর্য কিছুটা ম্লান হয়ে যায়, আর তাই এই সমস্যাগুলোকে আধুনিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলাই অ্যাস্থেটিক ডার্মাটোলজির মূল লক্ষ্য। দর্শক, আমরা আজকে আলোচনা করব তেমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা পদ্ধতি নিয়ে। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ দুজন ডার্মাটোলজিস্ট। তারা আজকে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন। ওনারা দুজনেই অত্যন্ত দক্ষতার সাথে পিআরপি পদ্ধতির মাধ্যমে ওনাদের রোগীদেরকে চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে। ডক্টর বাবর বর্তমানে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন কুমিল্লা মেডিকেল কলেজে। আসলে আধুনিক এই চিকিৎসা পদ্ধতিগুলো শুধু এখন আর শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকই নয়, বরং ঢাকার বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে অনেক অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টই অত্যন্ত দক্ষতার সাথে এই চিকিৎসাগুলো করে যাচ্ছেন। ডক্টর বাবর তেমনি একজন দক্ষ এবং মেধাবী ডার্মাটোলজিস্ট। ডক্টর বাবর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো রয়েছেন ডক্টর আয়েশা সিদ্দিকা। ডক্টর আয়েশা সিদ্দিকা বর্তমানে কর্মরত আছেন সহযোগী অধ্যাপক হিসাবে ডেল্টা মেডিকেল কলেজ ঢাকাতে। অ্যাস্থেটিক ডার্মাটোলজি সহ ডার্মাটোলজির বিভিন্ন অঙ্গনে ডক্টর আয়েশা অত্যন্ত মেধা এবং দক্ষতার সাথে পদচারণা করছে। ডক্টর আয়েশা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ আপনাকে। আসলে পিআরপি এই নামের সাথে বা এই চিকিৎসা পদ্ধতির সাথে আমাদের দর্শক বা রোগীরা এখন অনেকটাই মোটামুটি পরিচিত। তো আমি প্রথমেই ডক্টর বাবরের কাছে জানতে চাচ্ছি যে এই পিআরপিটা আসলে কি এবং কি পদ্ধতিতে এই পিআরপিটা করা হয়ে থাকে। ধন্যবাদ ডাক্তার লিনা। আসলে পিআরপি এটার নামের মধ্যেই আছে, এটার সংজ্ঞাটা প্লাটলেট রিচ প্লাজমা। আমরা ব্লাড থেকে যে জলীয় অংশটা, যে প্লাজমাটা, সেটা আমরা যখন প্লাটলেট রিচ অবস্থায় আমরা পাই সেটাকে প্লাটলেট রিচ প্লাজমা বলি। এবং এটার বর্তমানে অনেক ধরনের ব্যবহার ডার্মাটোলজি সহ আরো অন্যান্য অনেক ফিল্ডে হচ্ছে এবং এটা খুব পপুলার। তো এই পিআরপি আমরা বিভিন্ন মেথড আছে, যেই মেথডগুলোতে আমরা প্রস্তুত করতে পারি। যেহেতু এটা অটোলোগাস ব্লাড, এটা যে পেশেন্ট সেই পেশেন্টের কাছ থেকেই আমরা নিই। তো এখানে অনেকগুলো মেথড আছে। তো আমি পার্সোনালি যে মেথডটা ফলো করি সেটা হচ্ছে হায়াত নাগারকার মেথড। আপনি জানবেন হয়তো গত বছর হায়াত নাগারকার স্যার এসেছিলেন আমাদের অ্যারোরা স্কিন সেন্টারে। উনি একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখিয়েছেন আমাদেরকে। তো যদিও অনেক মেথড, তাকাওয়া মেথড, ইউবেল মেথড আছে, তো আমার কাছে মনে হচ্ছে যে হায়াত নাগারকার মেথডটা অনেক আমাদের জন্য সহজ এবং আমরা করেও খুব সুবিধা পাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা যে পেশেন্ট সিলেকশন করব, প্রথমে তো আমরা ইন্ডিকেশন অনুযায়ী পেশেন্ট সিলেকশন করব। যে সিলেকশন করে বিশেষ করে যদি একটা পেশেন্টের কোনো রিসেন্ট ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে চুজ করব না। আর যদি কোনো ড্রাগ, বিশেষ করে এনএসএআইডি, স্টেরয়েড এবং অ্যান্টিকোয়াগুলেন্ট এই ধরনের যদি কিছু নেয় সেক্ষেত্রেও আমরা কনসিডার করব না। তাছাড়া যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে সেগুলোকেও আমরা সর্ট আউট করবো। স্মোকিং, অ্যালকোহল, সেগুলোকেও আমরা দেখবো। তারপর আমরা পেশেন্ট সিলেকশনের পর পেশেন্টের রিটেন কনসেন্ট ফর্ম আমরা নিয়ে নিব। তারপর যদি আমরা ঠিক করি যে আমার এরিয়া, আমি কোন এরিয়ার জন্য আমি চুজ করছি, তো সেটার জন্য কখনো কম বা বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে 20 ml বা 30 ml ব্লাড আমরা পেশেন্টের কাছ থেকে নিব।
20 বা 30 ml নিয়ে আমি যেটা পার্সোনালি করি সেটা হচ্ছে যে টেস্ট টিউবের মধ্যে 4.5 ml ব্লাড এবং 0.5 ml অ্যান্টিকোয়াগুল্যান্ট। আইডিয়াল যে অ্যান্টিকোয়াগুল্যান্ট সেগুলার চেয়ে বরং হায়াত নাগারকার মেথডের যে অ্যান্টিকোয়াগুল্যান্ট সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ব্লাড সেটের মধ্যে যে সলিউশনটা থাকে সেটাই আমরা ইউজ করি এবং 4.5 ml এর সাথে 0.5 ml সলিউশন যোগ করে এটাকে 5 ml করি। এরকম ভাবে 4টা বা 6টা, যদি 20 ml নেই তাহলে 4টা টেস্ট টিউব হয়, যদি 30 ml নেই তাহলে 6টা টেস্ট টিউব হয়। এটা নেওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে সেন্ট্রিফিউগেশন, এটাকে পৃথকীকরণ। তো আমরা সেন্ট্রিফিউজ করব। তো সেন্ট্রিফিউজের বিভিন্ন মেথড আছে। তো ডাবল স্পিন মেথড, সিঙ্গেল স্পিন মেথড এরকম আছে। তো ডাবল স্পিন মেথড হায়াত নাগারকার স্যার যেটা দেখিয়েছেন সেটা আমরা 1500 আরপিএম পার মিনিট, 1500 আরপিএম পার মিনিট সেটা আমরা করব ফর 15 মিনিট। অ্যান্ড দেন এটা প্রথমবার করার পর আমাদের যে টেস্ট টিউবটা আমরা পেলাম, তো সেটার মধ্যে 3টা পোর্শন আছে। একটা হচ্ছে বটম পার্ট আরবিসি, অ্যান্ড দেন বাসিকুট। বাসিকুটের উপরের টপ যেটা থাকে পুওর প্লাজমা প্রোটিন, পুওর প্লাজমা যেটা থাকে, তো সেটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন নেই, আর আরবিসি তো আমরা নিবই না। তো সেই ক্ষেত্রে বাসিকুট অ্যান্ড বটম পার্ট অফ প্লাজমা, এই দুটা জিনিস আমরা নিয়ে আমরা সেকেন্ড স্পিন, দ্বিতীয়বার আমরা স্পিন করব। তো দ্বিতীয়বার স্পিনটাও আমরা 1000 আরপিএম এবং এটা 1000 আরপিএম আমরা 10 মিনিট আমরা এটা স্পিন করব। সেন্ট্রিফিউজ করার পর সেখান থেকে আমরা লোয়ার পার্ট, সেখানেও যদি আরবিসি পার্ট থাকে সেটাকে আমরা বাদ দিব, কারণ আমরা জানি যে আরবিসি পার্টটা কিন্তু আমাদের আইডিয়াল পিআরপি তৈরিতে সহায়তা করবে না, বরং একটু ক্ষতি করবে। আরবিসি ভেঙে যে হিমোসিডারিন আসবে সেটা একটা পিগমেন্টারি চেঞ্জ আসতে পারে। তো সুতরাং কিছুতেই যেন আরবিসি না আসে সেটা আমাদের একটা লক্ষ্য থাকবে। তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম স্পিন করার পর সেটা আমরা বাসিকুট এবং বটম পার্ট অফ দ্য প্লাজমা সেটা নিয়ে আমরা পিআরপি তৈরি করি এবং তারপর আমরা থার্ড পার্টে যাই। থার্ড পার্টটা তো ইনজেকশন আমরা যখন যে ইন্ডিকেশনে যেভাবে দিয়ে থাকি আর কি। এটা হচ্ছে আমাদের প্রিপারেশন। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমরা যেটা আপনার কাছ থেকে জানতে পারলাম যে 3টা ভাগে এটা করা হয়ে থাকে। প্রথম ভাগে রোগীর শিরা থেকে রক্ত নেওয়া হয়, তারপর সেই রক্তটাকে দুইবার সেন্ট্রিফিউজ করে দেখা যাচ্ছে যে সেখান থেকে রক্তের যে লোহিত কণিকার অংশটা বাদ দিয়ে আমরা যে অনুচক্রিকা সেই অংশটা আমরা কালেক্ট করি এবং সেটাকে রোগীর যেখানে প্রয়োজন সেখানে সেটাকে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এটা হচ্ছে মোটামুটি পিআরপির যে সহজ পদ্ধতি। প্লাটলেট রিচ, যেই প্লাটলেটের কনসেন্ট্রেশনটা বেশি হবে শুধু সেজন্যই কিন্তু আমরা ওই অংশটাকে বাদ দিচ্ছি, প্লাটলেটের কনসেন্ট্রেশনটাকে আমরা বাড়াবো। জি জি, অর্থাৎ মানে এটা খুবই সহজ একটা পদ্ধতি, খুব একটা জটিল কোনো পদ্ধতি না, বা আমাদের রোগী বা দর্শকদের ভয় পাওয়ার এটাতে কোনো কারণ নেই। এটা না, সহজ। এবং যেহেতু এটা একটা আধুনিক পদ্ধতি এবং আমরা শুনেছি, আমি এবার ডক্টর আয়েশার কাছে যাচ্ছি যে যেহেতু এই পদ্ধতিটা এখন খুব সফলভাবে বিভিন্ন চর্ম সমস্যা বা ত্বকের সমস্যায় ব্যবহার করা হচ্ছে, তো আমি জানতে চাচ্ছি যে কি কি সমস্যায় আসলে পিআরপিটা কার্যকরী বা ইফেক্টিভ। ধন্যবাদ লীনা আপু। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে ত্বক তো আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ, একদম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আমাদের ত্বক, এবং ত্বকের বিভিন্ন জায়গায় আমাদের ত্বকের কিন্তু গঠনও কিছুটা পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একদম উপর থেকে মাথা থেকে যাই, যে আমাদের প্রথম প্লাটিলেট রিচ প্লাজমা, যেটাকে আমরা বাংলায় বলতে পারি অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস, তাই না? তো এই রক্তরসটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? একদম মাথায় যদি থেকে আমরা শুরু করি, যে কোনো ধরনের চুল পড়া, এটার জন্য কিন্তু এটা মানে সারা পৃথিবী জুড়ে বহুল ব্যবহৃত। সেই চুল পড়াটা হতে পারে টেনোজেন এফ্লাভিয়াম, যেটা মেয়েদের বেশি হয়, যে চুল বয়সের সাথে সাথে আস্তে আস্তে
পাতলা হতে থাকে। আবার হতে পারে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটাকে আমরা আসলে বংশগত টাক পড়া বলি, এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কিন্তু শুধু ছেলেদের না, মেয়েদেরও হতে পারে। এছাড়া কিছু কিছু রোগ, ত্বকের, মাথার চুলের রোগ, যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা এক ধরনের ইমিউনোলজিক্যাল এক ধরনের রোগ, যেখানে আমার নিজের শরীরের অ্যান্টিবডি গিয়ে আমার চুলের গোড়াগুলোকে নষ্ট করে ফেলছে। সেক্ষেত্রেও কিন্তু এই অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরসের বিশেষ ভূমিকা আছে। এছাড়া ধরেন আমাদের আরো কিছু কিছু রোগ আছে, যেমন আমাদের, এরপরে যদি আমরা মানে মাথা থেকে আমরা একটু নিচে আসি, আমাদের ফেসে, মুখের চামড়ার ক্ষেত্রে আমরা যেটা বলি, যেটা হচ্ছে এখন খুবই সমাদৃত, সেটা হচ্ছে ফেসিয়াল রিজুভিনেশন, বা আমাদের তারুণ্যকে ধরে রাখার জন্য এটা কিন্তু খুবই ভালো একটা চিকিৎসা। ধরেন আমরা তো অ্যান্টি এজিং অনেক রকমের চিকিৎসা করি না বয়স ধরে রাখার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা বটক্স করি, ফিলার করি, কিন্তু এটা কিন্তু পেশেন্টের জন্য যথেষ্ট খরচ হয়ে যায়। কিন্তু এই প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপিটা কিন্তু বোটক্স এবং ফিলারের পরিবর্তে এটার সাবস্টিটিউট হিসেবে খুব ভালো একটা অপশন হতে পারে, এবং যেটা আমরা নিয়মিত করছি। আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের চোখের পাশে যে কালো দাগ, এটাতে কিন্তু প্লাটিলেট রিচ প্লাজমার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমরা এটা নিয়মিত করি এবং পেশেন্টরা কিন্তু অনেক স্যাটিসফাইড ট্রিটমেন্টের সাথে। তো এখানে যেমন চোখের পাশের কালো দাগে, এটা কিন্তু আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, আপনার হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপিটা কিন্তু কোনো একক চিকিৎসা না, এটা একটা অ্যাডজুভেন্ট থেরাপি। আমরা চুল পড়ায় আমরা খাবার ওষুধ দেবো, আমাদের লাইফস্টাইল, আমাদের এগুলো যেমন আমরা অ্যাড করব, সাথে সাথে কিন্তু প্লাটিলেট রিচ প্লাজমা একটা থেরাপি। আর চুলের ক্ষেত্রে আমি যেমন একটা জিনিস মিস করে গেছি, যে এখন কিন্তু আমাদের দেশেও প্রচুর হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। এই যে ট্রান্সপ্লান্টেড যে চুলগুলো, এগুলাকে সুস্থ সজীব রাখার জন্য কিন্তু ট্রান্সপ্লান্টের পরে আমরা রোগীদেরকে নিয়মিত পিআরপি থেরাপি দিয়ে থাকি। এরপরে আমরা যদি আরেকটু নিচে যাই, যে আমাদের মাথা গেল, ত্বকের সৌন্দর্য গেল, চোখের পাশের কালো দাগ, নিচে যে আমাদের শরীরে অনেক ধরনের রোগ, যেমন একটা রোগ আছে যেটাকে আমরা বলি স্ক্লেরোডার্মা। স্ক্লেরো মানে ঠিক বা শক্ত হয়ে যাওয়া, ডার্মা মানে স্কিন। আমার না, আয়শা আসলে যে কিছু সমস্যার কথা বলছিল ওগুলা নিয়ে আমরা পরে আবার আয়শার কাছে যাচ্ছি। তো আমি আসলে আপনার কাছে যেটা জানতে চাই যে হেয়ার ফল নিয়ে যেটা বলছিল আয়শা, যে চুল পড়ার কারণে পিআরপি থেরাপি দেয়া হয়ে থাকে, এবং কয়েকটা কারণ যেগুলো বলছিল ডক্টর আয়শা, যে হেয়ার ফলের এই কারণে চুল পিআরপি করা হয়ে থাকে। তো এখানে আসলে পিআরপিটা কিভাবে কাজ করে হেয়ার ফলে? এখানে আমাদের প্রথমে জানতে হবে যে হেয়ার, আমরা আবার যাচ্ছি আশার কাছে, আমরা যে আগে পিআরপি, পিআরপিতে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের অনুচক্রিকা, প্লাটলেট। তো আমরা জানি যে প্লাটলেট তো আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই আমরা পড়ে আসছি যে এটার যে গঠন, এটার ভিতরে একটা গ্রানিউলস থাকে, বিভিন্ন রকম গ্রানিউলস, লাইসোজোম থাকে, আলফা গ্রানিউলস থাকে, ডেন্স গ্রানিউলস থাকে। এখানে যে আলফা গ্রানিউলস, এই গ্রানিউলস গুলোর মধ্যে অনেক ধরনের ফ্যাক্টর থাকে। আসলে মূলত এই ফ্যাক্টর গুলোই আমাদের কাজ করে। এই ফ্যাক্টর গুলোর মধ্যে আমাদের বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, তার মধ্যে এনজিওজেনিক কিছু ফ্যাক্টর আছে, ইনসুলিন লাইক ফ্যাক্টর আছে, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর আছে, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর আছে। এরকম যে ফ্যাক্টর গুলো, সেই ফ্যাক্টর গুলোই মূলত এনজিওজেনিক এবং ভাস্কুলারাইজেশন এটা করে। তো এখানে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে যখন ভাস্কুলারাইজেশনটা করে, তো ভাস্কুলারিটি বেড়ে যায়, হেয়ার ফলিকলের ভাস্কুলারিটি বেড়ে গেল। হেয়ার ফলিকুলার ভাস্কুলারিটি বেড়ে গেলে আপনার দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে যে এনাজেন ফেজ আছে চুলের, সেই এনাজেন ফেজ তো 2 to 8 ইয়ার্স। এখন এইখানে ভাস্কুলারিটি বেড়ে গেলে এনাজেন যে ফেজ, এই ফেজটা লঙ্গার হয়ে যায়। তো লঙ্গার হয়ে গেলে যেই চুলটা 3 বছর থাকার কথা সেটা 5 বছর হয়ে গেল, যেটা 8 বছর থাকার কথা সেটা 12 বছর হয়ে গেল। তাহলে চুলটা থাকার এনাজেন ফেজটা তার লাস্টিং করছে বেশি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই এটা হওয়ার ফলে যেটা হচ্ছে আপনার অনেক টেলোজেন ফেজ এনাজেন ফেজে পরিণত হচ্ছে। তো টেলোজেন ফেজ যদি এনাজেন ফেজ হয়ে যায় তখন সেটা আবার হেয়ার প্রডিউস করছে,
সে আবার একটি ফেজে চলে আসছে। এই দুইটা কারণে কিন্তু আসলে আমাদের হেয়ার গ্রোথটা বেড়ে যাচ্ছে আর কি। যা বলছিলেন আয়েশা। তো ধন্যবাদ বাবুল পিআরপি ভাই। করা হয়ে থাকে তা বলছিল। জি, আমি একটা বলছিলাম যে কিছু স্ক্লেরোডার্মা জটিল চর্মরোগে যেখানে আমাদের চামড়ার কোলাজেনটা ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায় বা অ্যাবনর্মাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পিআরপি এখন খুব ব্যবহৃত হচ্ছে এবং সাকসেসফুলি আমি বেশ কিছু পেশেন্টকে দিয়ে অনেক চমকপ্রদ রেজাল্ট পেয়েছি এবং এটার উপর আমি একটা পাবলিকেশনেরও চেষ্টা করছি। আরেকটা যেটা হয় যে আরেকটু যদি নিচে যাই, পায়ের দিকে বয়স্ক মানুষের ভেনাস আলসার বা লেগ আলসার বা ক্রনিক আলসার, যেটা হয় যে লং টার্ম ধরে একটা নন হিলিং আলসার ভালো হচ্ছে না, অথবা কুষ্ঠ রোগীর যে আলসার, এইসব ক্ষেত্রে কিন্তু এই যে ডক্টর বাবর ভাই যেটা বললেন যে এই যে প্ল্যাটিলেটের মধ্যে, অনুচক্রিকার মধ্যে যে গ্র্যানিউল বা দানাগুলো থাকে, এটার ভিতরে আসলে গ্রোথ ফ্যাক্টর নামক এক ধরনের উপাদান থাকে। আয়েশা বলছিলেন হিলিং, নন হিলিং আলসার। আসলে আমরা তো অনেক ধরনের আলসারই দেখি, ডায়াবেটিক আলসার, তারপর লেপ্রোটিক আলসার, তারপর আমরা ভাস্কুলাইটিক আলসার দেখি, লিভিডয়েড ভাস্কুলোপ্যাথি দেখি, টেসিস আলসার দেখি। এই ধরনের অনেক নন হিলিং আলসার আমরা পাই, যে আলসার গুলোতে আসলে ভালো হওয়াটা খুব কঠিন। দিনের পর দিন ড্রেসিং হচ্ছে, পেশেন্ট সাফারিংস এর শিকার হচ্ছে, সার্জনদের কাছে যাচ্ছে, হসপিটালে স্টে করছে, বেশ খরচের ব্যাপারও, হসপিটালে থাকতে হচ্ছে তাকে দিনের পর দিন। এবং এটা একটা এমন একটা কন্ডিশন যেটা খুব সাফারিংস এর মাত্রাটা বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে সেই নন হিলিং আলসার সেগুলোর পিআরপি ট্রিটমেন্টে অসম্ভব ভালো। এটার আমি পার্সোনালি কয়েকটা নন হিলিং আলসার এত ট্রিমেন্ডাস রেজাল্ট পেয়েছি যে আমি এটার মানে অ্যাডভোকেসি করবই। আমি এটা এক্ষেত্রে সবাইকে পিআরপিটা বলবো। কিভাবে কাজ করে, আলসারটাকে হিলিং এর ক্ষেত্রে পিআরপিটা এখানে কিভাবে কাজ করে? পিআরপিতে ওই যে সেই কথাটা একই, যে গ্রোথ ফ্যাক্টর, সেই গ্রোথ ফ্যাক্টরের মধ্যে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর আছে, এপিথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আছে, ক্যারাটিন গ্রোথ ফ্যাক্টর আছে, অ্যাঞ্জিওজেনিক গ্রোথ ফ্যাক্টর আছে। সেই গ্রোথ ফ্যাক্টর গুলো আপনার ভাস্কুলারিটি বাড়াচ্ছে, তারপর ফাইব্রোব্লাস্টের গ্রোথ বাড়াচ্ছে। ফাইব্রোব্লাস্টের যে অ্যাক্টিভিটি, ফাইব্রোব্লাস্টের অ্যাক্টিভিটি বাড়লে তখন কানেকটিভ টিস্যু অ্যাক্টিভ হচ্ছে, কোলাজেন আসছে, ইলাস্টিক ফাইবার আসছে, এবং কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্স আসছে। সবকিছু মিলে তখন হিলিংটা, তারপর এপিথেলিয়ালাইজেশন হচ্ছে, এবং ট্রিমেন্ডাস রেজাল্ট। আমি নিজেই এটা পেয়েছি, অনেকগুলো পেয়েছি। পিআরপি একটি খুব ইফেক্টিভ একটা চিকিৎসা ক্রনিক দারুণ, আলসারের ক্ষেত্রে। অসম্ভব ভালো একটা ইন্ডিকেশন। জি, ধন্যবাদ বাবা ভাই আপনাকে। ডক্টর আয়েশার কাছে আমি এবার যাচ্ছি যে ফেসিয়াল রিজুভিনেশন ব্যাপারে আয়েশা বলছিল, তো এই ব্যাপারে আসলে আমরা একটু ডিটেলস জানতে চাচ্ছি যে এখানে পিআরপিটা কিভাবে কাজ করে, কি করে, বা কোন কোন ক্ষেত্রে পিআরপিটা এখানে করা যেতে পারে। ডক্টর আয়েশা। জি, ধন্যবাদ আপু। পিআরপি ফেশিয়াল রিজুভিনেশনে কিন্তু আসলে খুব ভালো একটা চিকিৎসা। কিছু রোগী যারা ধরেন 40-এর পরে বা 35-এর পরে খুব হালকা হালকা কপালে ভাঁজ পড়ছে, বা ক্রস ফিট যেটা চোখে হয়, বা আমাদের আরেকটা জিনিস আমি একটু হয়তো মিস করে গেছি, যেটা হচ্ছে পেরি অরবিটাল ডার্কেনিং এর সাথে কিন্তু পেরি ওরাল, মুখের চারপাশেও কারো কারো কালো হয়ে যেরকম পেশেন্ট আসে আমাদের কাছে, এইসব ক্ষেত্রে যেটা হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ, কিন্তু পিআরপি খুব ভালো কাজ করে। রিজুভিনেশন মানে হচ্ছে তারুণ্যকে ফিরিয়ে আনা। আয়েশা কথা বলছিলেন রেজুভিনেশন নিয়ে। তো আসলে রেজুভিনেশন, ফেস রেজুভিনেশন যেটা, সেটাতে কোলাজেন। এই পিআরপিটা কি করে, আমার বয়সের সাথে সাথে কিন্তু এই কোলাজেন গুলো যে ভাঙে, সেটা রিপেয়ারটা স্লো হয়। আমার ফুড হ্যাবিট যদি ঠিক না থাকে, আমার জীবন ধারণের প্রসেস, আমরা খুব ধরেন পরিশ্রম করছি, স্ট্রেস নিচ্ছি, প্রপারলি ঘুমাচ্ছি না, প্রপারলি খাচ্ছি না, তাহলে কিন্তু ন্যাচারালি যে কোলাজেন রিমডেলিং হয় সেটা বয়সের সাথে সাথে কমে যায়। কিন্তু আমরা যদি পিআরপি করে এই কোলাজেনকে স্টিমুলেট করি, কোলাজেনটাকে নতুন করে জন্মানো, পুনর্জন্মদান, তাহলে কি হয়, সেটা হচ্ছে কোলাজেন। ওখানে আমি পিআরপি দিলে, যেটা ভাইয়া বলছিলেন যে অ্যাঞ্জিওজেনেসিস, মানে নতুন করে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী তৈরি করি আমরা। পিআরপি দিলে এই রক্তনালীগুলো তৈরি হয়, এখানে নতুন করে কোলাজেন 1, যেটা মেইন কোলাজেন, এটা তৈরি হয়,
যার ফলে স্কিনটা টাইট, থিক, ইয়াং বয়সের মতো যতটুকু সম্ভব। আমরা বয়সটা তো আসলে 100% আমরা ধরে রাখতে পারি না, কিন্তু যতটুকু সম্ভব ধরে রাখা যায়। আমরা যদি কোলাজেন রিমডেলিং করি, আমরা কিন্তু স্ক্রিনের যে বেসিক গঠনটাকে আমরা রিমডেলিং করছি। তাহলে কি হবে, আমাদের লুক, আমাদের মানে যৌবনটাকে, মুখের তারুণ্যটাকে, লাবণ্যটাকে আমরা ধরে রাখতে পারি। ঠিক তেমনি এটার আসলে কোনো ব্যাখ্যা নাই যে কেন কালো দাগেও আসলে পিআরপি কিছুটা কাজ করে। এটা রিসেন্ট কিছু স্টাডি আসছে, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যেসব পেশেন্টকে পিআরপি করেছি রিজুভিনেশনের জন্য, তারা কিন্তু বলে যে তাদের জেনারেল স্কিনটা আগের চেয়ে ব্রাইট হয়েছে। এখন এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলিয়ে দেখেছি, যে এখানে যেহেতু মেলানিনের সাথে আসলে ওর কোনো মানে একদম ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, তাহলে কিভাবে কাজ করতে পারে? কাজটা হয়তো এভাবে করতে পারে যে কোলাজেনটা কিন্তু আমাদের শরীরের চামড়ার যে পানিটা ওটাও ধরে রাখে। তো আমরা যখন কোলাজেনটাকে ইন্ডাকশন করছি, হয়তো আমাদের ফ্লুইড ভলিউমটা বাড়ার কারণে আমাদের চামড়াটা টান টান লাগে, গ্লসি শাইনি লাগে, মানে ওভারঅল স্কিনের হেলথটা ভালো হলে আসলে ব্রাইট লাগে। ওভারঅল স্কিনের হেলথটা পিআরপিতে খারাপ যে ডক্টর আসে, পিআরপিতে যে গ্রোথ ফ্যাক্টর গুলা থাকে, সেটা ওই ত্বকের যে হায়ালুরোনিক অ্যাসিড বা গ্রাউন্ড সাবস্টেন্স, যেটা যেটা অনেক সময় রিজুভিনেশনের জন্য বাইরে থেকেও দেয়া হয়, তো এই হায়ালুরোনিক অ্যাসিডের তৈরিটাকেও বাড়ায় দেয়, এটা বাড়িয়ে দেয়, এটা ত্বকের ভিতরে নিতে থেকে। এখানেও রোল আছে। তো হাইলুরোনিক হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিডটা তো ভলিউমটা ওয়াটার মেইনটেইন, কন্টেন্ট করার একটা ওয়াটার ব্যাপার আছে। কন্টেন্টটা। এই জন্যই আপু আমি একটা জিনিস বলছিলাম যে ইটস আ ভেরি সিম্পল সাবস্টিটিউট অফ বটক্স এন্ড ফিলার। যাদের খুব ধরেন একদম গভীর গর্ত আছে, যে ফিলার করতেই হবে ন্যাজোল্যাবিয়াল ফোল্ডে, এখানে ওইসব জায়গায় খুব আর্লি স্টেজে আমরা যদি পিআরপি করি, তাহলে কিন্তু পেশেন্টকে অনেক স্যাটিসফাই করা যায়। কারণ আমার হচ্ছে একটা কি, আমরা যে কোনো প্রসিডিউর করার আগে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে আমার রোগী কি চাচ্ছে, কতটুকু চাচ্ছে, তাই না? আমাদের অ্যাস্থেটিক ট্রিটমেন্টের একটা জিনিস হচ্ছে যে আপনি আমার কাছে কি চাচ্ছেন, আমি আপনাকে অতটুকু দেওয়ার চেষ্টা করব, কতটুকু দিতে পারবো ওটাকে আমি আগে ওনার সাথে ক্লিয়ার করব, এবং পেশেন্ট কতটুকু কস্ট মানে কস্ট বিয়ার করতে পারে। এখন যে পেশেন্ট আমাকে বলবে যে আমাকে একটা 50 ml এর বোটক্স তুমি ইউজ করবা, এর বেশি আমি তোমাকে মানে আমি বোটক্স কিনতে পারবো না, এর চেয়ে বেশি, তখন আমাকে কি করতে হবে, ওটার মধ্যে টাচ আপ করে তাকে যতটুকু রিঙ্কেলটা ঠিক করতে হবে। তার যদি আরো একটু রিকোয়ার্ড থাকে, বাট ফাইন্যান্সিয়ালি সে এখন পারছে না, আমাকে কিন্তু ওটার মধ্যে থাকতে হবে। আবার অনেকে আছে যে না, বোটক্সটা অনেক এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আমরা পিআরপি ডাক্তার আরো অনেক কম মূল্য করতে পারছি, নিজের আয়শা, রক্ত থেকে করতে আমরা পারছি। কি তো সে আয়শা, আমরা কি পিআরপির সাথে হাইলুরোনিক অ্যাসিড অ্যাড করলে কি আমরা আরো কিছু বেনিফিট পাবো? ভাইয়া, এখানে আসলে পিআরপির সাথে হাইলুরোনিক একসাথে অ্যাড করার ওরকম আমার আপনি মনে হয় যে ডিফারেন্ট ট্রিটমেন্ট প্রসিডিওরে এটা হয়তো করা যেতে পারে, যে রিজুভিনেশনের জন্য এক ফিলার ইউজ করা হচ্ছে, পাশাপাশি হয়তো পিআরপিও করা হচ্ছে, যেটা দুই দিক থেকে কাজ করছে বা দুই ভাবে কাজ করছে। এইভাবে হয়তো কম্বাইন্ড ট্রিটমেন্ট, যেটা কম্বাইন্ডলি হয়তো করা যেতে পারে। জি, আরেকটা আপু, আমি আমার একটা ছোট এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে যে কোনো বার্ন স্কার, ওই যে আমি যেটা বলেছিলাম যে মরফিয়া যেমন চামড়াটা ঠিক হয়ে যায়, যে কোনো বার্ন স্কার বা অ্যাকিউট ট্রমাটিক স্টেজের পরে 2-3 সপ্তাহ পরে যখন একদম মোটামুটি সারফেসটা হিলিং হয়ে গেল, এরপরে স্কার প্রিভেনশনের জন্য কিন্তু পিআরপি আমি বেশ কিছু পেশেন্টের করে দেখেছি। ইয়াং মে হয়তো এমন একটা জায়গায় হয়েছে যে স্কারের একটা ভয় থেকে যায়, বা একটা কসমেটিক ইম্পর্টেন্ট একটা জায়গা, সেই ক্ষেত্রে আমরা আগেই যদি পিআরপি করি, এটা খুব ভালো হয় স্কারটা প্রিভেন্ট করা। আরেকটা যেটা আমরা করি, যেটা আপনারাও হয়তো করে থাকেন, সেটা হচ্ছে অ্যাকনি স্কারে আমরা কিন্তু অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট হিসেবে অবশ্যই করে থাকি পিআরপি, তাই না? তারপরে হচ্ছে এই যে ফেশিয়াল রিজুভিনেশনে কিন্তু আমরা বোটক্স যেটা বলেছি বা কেমিক্যাল পিলিং, এটার পাশাপাশি করতে পারি। আরেকটা জিনিস আপু খুবই, যেটা আমার ইদানিং আমি করছি, সেটা হচ্ছে যে পেরিঅরবিটাল পিগমেন্টেশনে পিআরপির সাথে ম্যান্ডেলিক অ্যাসিড যে পিল আছে, ম্যান্ডেলিক পিল, এটার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। এই জন্য আমি এই কথাগুলো কেন বললাম, যে আমরা আসলে যদি আমাদের রোগীরা মনে করে যে আমাদের আজকের আলোচনায় যে না, তাহলে তো পিআরপি এমন একটা চিকিৎসা যে এটা করলে আমার স্কিনটা খুব ভালো হয়ে যাবে, মানে ইটস অবশ্যই একটা অ্যাডিশনাল ট্রিটমেন্ট। এটার সাথে আমাদের ওষুধ, আমাদের অন্য কোনো অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, সবকিছু কম্বিনেশনই আসলে আমাদের অ্যাস্থেটিক প্রসিডিউর গুলো এমন যে আমরা কিন্তু একটা সিঙ্গেল একটা কিছু দিয়ে পুরোপুরি রেজাল্টটা পেতে পারি না। এটা একটা সময়ের ব্যাপার, সিকোয়েন্স
রিলেশন, আমি এই পর্যায়ে এই জিনিসটা ভালো, এই জিনিসটা আমি যেমন পেশেন্ট এসে বলে যে ম্যাডাম যে আমাকে প্রথমেই যে একটা বলে যে ম্যাডাম কি কি করবেন, কত টাকা লাগবে, কয় মাস লাগবে। এখন আমি ওনাকে বলি আসলে কি সবার রেসপন্সটা তো একরকম হয় না, এবং আপনার এই স্টেজটা যাওয়ার পরে আসলে আপনার জন্য যেটা বেস্ট হবে, আপনার ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি সবকিছু ব্যালেন্স করে আমি চেষ্টা করবো আপনার বেস্টটা আপনাকে দেওয়ার, কিন্তু আমার আপাতত এইটা নেক্সট এই দুইটা তিনটা জিনিস আমার অপশন আছে, প্ল্যান আছে। কিন্তু অনেকে আমি দেখি যে আগেই বলে ফেলে যে এটা 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 এটার পরে এটা এটার পরে এটা, কিন্তু আমি আসলে না কখনো এটা কেন যেন বলতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা যেহেতু একটা মানে স্কিনের একটা ব্যাপার, আমার 28 থেকে 40-45 দিন লাগবে এটাকে আবার একটা নর্মাল কন্ট্রোলে আসতে স্কিনটা। সো আমি নেক্সট দেখে আগের ছবির সাথে মিলিয়ে পেশেন্টের সাথে মিলিয়ে তাহলেই আমরা আসলে মনে হয় ডিসাইড করতে পারি, কিন্তু আগে থেকে এটা আসলে বলা যায় না। রোগীরা অনেক সময় মিসকনসেপশন করে যে আমাকে 6 মাসের মধ্যে এটা ভালো হবে, আমি এটার পরে এটা করব সেটা করব, কিন্তু এটা মনে হয় আপা তাই না ভাইয়া, আমরা কি এইভাবে না, বলতে পারি? এখানে 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 একটা কথা যোগ করি, সেটা হচ্ছে যে আমরা যখন পেশেন্ট সিলেকশন করি, তো ওই পেশেন্ট সিলেকশনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হচ্ছে যে এমন পেশেন্টকে চুজ করতে হবে যে কিনা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন করবে না। মানে ঠিক। পেশেন্ট এটা চিন্তা করবে না যে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠলাম, আমার চুল সব গজায় গেল, আমি ভালো হয়ে গেলাম, আমাকে দেখতে সুন্দরই লাগলো। মানে এরকম আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকলে ওই পেশেন্টের কাছ থেকে এটা আসলে করা যাবে না। সুতরাং তাকে আগে থেকেই খুব ভালোভাবে মোটিভেশন এবং তাকে এক্সপ্লেনেশন কাউন্সিলিং দিয়ে, করে। এটা ইট উইল টেক টাইম, 4 to 6 কাউন্সিলিং মান্থ লাগতে পারে, আপনার সময় লাগবে, সেরকম একটা কাউন্সিলিং তাকে করে নিতে হবে। হ্যাঁ, এবং বেটার টু অ্যাভয়েড ডুইং প্রসিডিউর। যারা খুব আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করে তাদেরকে কোনো কিছু না করাই ভালো, কারণ ওদেরকে কখনোই স্যাটিসফাই করা যায় না, মানে উল্টো মানে খুব অসুবিধা হয়ে যায়, তাই না? আর পিআরপিটা সাধারণত কতদিন পর পর করা হয়ে থাকে? ফেসিয়াল রিজুভিনেশনের ক্ষেত্রে কতদিন পর পর পিআরপিটা করার ক্ষেত্রে প্রেফার করো? আপু আমি মান্থলি করাটাকে প্রেফার করি। আচ্ছা, সেক্ষেত্রে যদি কম্বাইন্ড ট্রিটমেন্ট করা হয় তাহলে কি এটা অল্টারনেট ওইভাবে করা হয় নাকি? যখন আমি আপু ধরেন একজনকে আমি পিআরপি করছি ফর ফাইন রিঙ্কেলস, সাথে সাথে আবার তার পিগমেন্টেশনের জন্য সে একটু বেটার কিছু চাচ্ছে, তো সেই ক্ষেত্রে পিআরপি করার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে একটা কেমিক্যাল পিলিং করি। হ্যাঁ, ফ্র্যাকশনাল লেজার যদি করি মানে একটু গ্যাপ দেই আর কি। তো পিআরপিটা যেহেতু 2-3 দিন পরে মানে একদিন পরে আসলে এটা তো একটা মানে এটা জাস্ট সিম্পল একটা প্রসিডিউর, তাই না? এসে কিছুক্ষণ বসবে, ব্লাডটা দিবে, আমরা রেডি করব, চলে যাবে, পরের দিন থেকে সেদিন থেকে সে নর্মাল লাইফ লিড করবে। সো এটার তো ডাউন টাইম বলে কিছু নাই, যে লেজার করলে যেমন একটু রোদে যাও বা মুখটা একটু ঠান্ডা রাখা, এটা তো আসলে কোনো কিছু না। গ্যাপের খুব বেশি মানে ওরকম প্রয়োজন নাই, তারপরও আমরা একটু 1-2 সপ্তাহ গ্যাপেই করি সাধারণত। ধন্যবাদ। এখানে আমি একটু কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে হায়াত নাগারকার স্যারের খুব সুন্দর একটা মানে একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে 4 to 6 রুল। মানে 4 to 6 উইকলি, 4 থেকে 6 সপ্তাহ পর পর আমরা দিব, 4 to 6 টাইমস, মানে 4 থেকে 6টা আমরা দিব। তারপর মেইনটেনেন্স সেটাও 4 মান্থলি অর 6 মান্থলি। এটা হচ্ছে 4 to 6 রুল। আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে হেয়ারের জন্য যে আমরা প্রথম 6 মাস মান্থলি দিই, যে 6 মাসে আমরা আসলে প্রথম 6 মাস দিই চুলটা গজানোর জন্য, যে চুলের গোড়াগুলো বেঁচে আছে ওগুলোকে বের করে আনার জন্য। তারপরের 6 মান্থলি দিই এই চুলটাকে স্টেবল হওয়ার জন্য। তারপরে 3 to 4 মান্থলি আমরা এটাকে মেইনটেনেন্স ডোজ হিসেবে দেই। আমি যেটা করি বা আপনি যেটা রেফারেন্সটা দিলেন সেটা হচ্ছে চুলের জন্য। আর ফেসের জন্য রিজুভিনেশনে আমি মান্থলি ধরেন 5-6 বার দেওয়ার পরেই কিন্তু একটা ভালো ইউথফুল লুক আসে। অনেকে আবার মানে নিজেরাই 2-3 মাস পরে আসে যে আমার তো ভালোই লাগে এটা করলে। কসমেটিকে অনেকে বলে যে মানে রেগুলার যে মেইনটেনেন্স সেটার প্রয়োজনটাও তাদের কাছে একটু কম মনে হয়। তবে যেটা আমি মানে একটু বলতে চাই পেশেন্টদের জন্য যে আমরা যতই প্রসিডিউরাল জিনিস করি আমাদের স্কিনকে আসলে ভিতর থেকে ভালো করতে হলে আমাদের মানে দৈনন্দিন জীবনযাপনের ফ্যাক্টর গুলো অনেক ইম্পর্টেন্ট। ক্ষেত্রে আমাদের রেগুলার ভালো একটা সানব্লক ইউজ করা,
ভালো ফেস ওয়াশ এবং ভালো ময়শ্চারাইজার, এই তিনটা জিনিসকে আমাদের স্কিনের ইয়ুথফুল লুক ধরে রাখতে হলে, টায়ার্ডনেসটা কম আনতে যদি চাই আমরা চেহারায়, এই তিনটা হচ্ছে আমাদের যে কোনো প্রসিডিউরই করলে এই জিনিসটা মেনটেন করতে হবে। এবং অবশ্যই সেটা যত্রতত্র যে আমি ফেস ওয়াশ, সানব্লক, ময়শ্চারাইজার সবই লাগাই, কিন্তু সেটা কি আমার ইচ্ছে মতো সেটা হবে না। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার স্কিন যেরকম, যদি এটা ড্রাই স্কিন হয়, যদি সেনসিটিভ হয়, যদি অয়েলি হয়, যদি ভেরি ড্রাই হয়, এরকম অনেকগুলো ভাগ আছে। প্রতিটা ভাগের কিন্তু নির্দিষ্ট ভাবে ওষুধ তৈরি করা আছে। আজকাল ফার্মাসিউটিক্যাল এবং কসমোসিউটিক্যাল কোম্পানিগুলো অনেক ভালো ভালো ওষুধ বিদেশ থেকে আনছে, এখন কিন্তু সবকিছুর জন্য বিদেশেও যেতে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডার্মাটোলজিস্টের থেকে একবার জাস্ট আমাদের জিনিসটা রেগুলার মেইনটেনেন্সটা বুঝে নিই এবং এটা মেনটেন করি, তাহলে কিন্তু এই প্রসিডিউরের প্রয়োজনীয়তা গুলো আসলে কমে আসে। জি, আর ধন্যবাদ তার ডক্টর সাথে আশা। খাদ্যাবারের যে ব্যাপারগুলো, এই যে আমি বললাম যে আমরা পিআরপি করে, আপু আমি কি আরেকটু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি যে আরেকটা জিনিস বললাম যে আমরা যে পিআরপি করি তাহলে আমাদের কোলাজেন ইন্ডাকশন করি। কোলাজেনটা কি? কোলাজেনটা তো এক ধরনের প্রোটিন। তাহলে কি আমার খাওয়ায় কিন্তু প্রপার প্রোটিন থাকতে হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি বেশি গ্লুকোজ খাই এবং রিফাইন্ড সুগার জাতীয় জিনিস খাই, সেটা কিন্তু প্রোটিনকে ব্রেক ডাউন করে, তার মানে আমাদের সুগারের ব্যালেন্স থাকতে হবে। তারপরে আমাদের স্কিনের ইউথফুল লুক থাকার জন্য আমাদের ওয়াটারের একটা ব্যালেন্স, যে প্রতিদিন 8-10 গ্লাস পানি খাওয়া। তারপরে আমাদের ভিটামিন ডি এর খুবই ইম্পর্টেন্ট রোল আছে, আমাদের একটু সূর্যের রোদ লাগানো, বা আমাদের ডিম একটা ভিটামিন ডি এর সোর্স, কিন্তু সবচেয়ে যেহেতু ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে রোদ, তো প্রতিদিন আমরা যতই ব্যস্ত থাকি 10-15টা মিনিট একটু গায়ে রোদ লাগানো, আমাদের খাবারের মধ্যে আয়রন, ক্যালসিয়াম এই জিনিসগুলো মেনটেন করা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা চুলের এক সময় আমরা কিন্তু টিআরপি সাথে আমরা যে ওষুধগুলো খাবারের দিতাম, এটার মধ্যে বায়োটিনটা একসময় বলা হতো যে খুবই জরুরি, কিন্তু রিসেন্ট রিসার্চ গুলা কিন্তু আমাকে বলছে যে ভিটামিন বি12 এটা হচ্ছে আসলে জরুরি বেশি। বায়োটিনটার সোর্স কিন্তু ডিম, সো আমরা যদি রেগুলার ডিম খাই, আমাকে কিন্তু বসে বসে বায়োটিন ট্যাবলেট যে খেতেই হবে এটার দরকার নাই, কারণ এগুলো বাইরে থেকে আসে, যথেষ্ট এক্সপেন্সিভ, সব পেশেন্টরা খেতেও পারে না, কিন্তু রোগীরা কিন্তু চাইলে প্রতিদিন একটা ডিম খেতে পারে। তারপরে ভিটামিন বি12 এর একটা ভালো সোর্স হচ্ছে মিট বা মাংস। মাংস জাতীয় খাবার তো আমরা টুকটাক খাই, এটা যদি একটু ব্যালেন্স ওয়েতে খাই আমরা কিন্তু ভিটামিন বি12টা পাচ্ছি, আবার এদিকে আমরা প্রোটিনও পাচ্ছি, তাহলে আমাদের কোলাজেনটা কিন্তু ঠিক হচ্ছে। তো আমরা যদি আসলে একটা সুষম খাদ্য ব্যালেন্স ডায়েট খাই, পাশাপাশি যাদের প্রয়োজন তারা এই ধরনের প্রসিডিউরাল ট্রিটমেন্ট গুলা করে, তাহলে কিন্তু আমাদের আসলে ইয়ুথফুল লুক, রিজুভিনেশন, হেয়ার ফল, আমাদের এই জিনিসগুলোতে আসলে প্রসিডিউরাল ট্রিটমেন্টের প্রয়োজনীয়তাটা অনেক কমে আসে। আমরা যদি ডেইলি একটু এক্সারসাইজ করি, আমাদের স্লিপ প্যাটার্নটা যদি ঠিক করি, আমাদের স্ট্রেসফুল লাইফে এটাকে ব্যালেন্স করি, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফুড যেগুলো ভিটামিন সি কিন্তু কোলাজেন ইন্ডাকশন করে, তো সেক্ষেত্রে ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাওয়া, এটাও কিন্তু আমার, আমি যে শুধু পিআরপি করে ডক্টরের কাছ থেকে চলে গেলাম কিন্তু আমি সারা মাস কোনো বেসিক নিয়ম না, আমার ফুড হ্যাবিটের কোনো ঠিক নাই, আমি ব্যালেন্স ডায়েট খেলাম না, আবার 1 মাস পরে সে ডক্টরকে বললাম ডক্টর আমি তো পিআরপি করলাম আমার তো কিছু বুঝি না, জিনিসটা তো আর্টিফিশিয়ালি আমি একটা প্ল্যাটিলেট কনসেন্ট্রেশন, নরমালি আমার 1 ml 1.5 থেকে 3 লাখ প্ল্যাটিলেট থাকে, আমরা সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে তাকে কনসেন্ট্রেশন বাড়িয়ে 10 লাখ করে মাথায় দিলাম, অতটুকু জায়গা একদিন দিলাম, প্ল্যাটিলেট গ্রোথ ফ্যাক্টরটাকে ইনডিউস করলো, কিন্তু আমার ভিতরের সিস্টেম যদি আমাকে পুষ্টি না দেয়, আমি প্রপারলি ঘুমাই না, প্রপারলি খাই না, তাহলে আমার চুল তার পুষ্টি কোথা থেকে পাবে? এটা কিন্তু আসলে একটা কমপ্লিট প্রসেস, যেটা আমি মানে আমাদের রোগীদের জন্য বলতে চাই যে আপনার একটা প্রসিডিউরাল ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল এগুলা কিন্তু অনেক সম্পর্কিত। জি, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আয়শা। আসলে ডক্টর আয়শার কথা থেকে আমরা খুব প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক কিছু তথ্য জানতে পারলাম, যেগুলো হচ্ছে যে আমাদের রোগীদের জন্য খুবই দরকারি। কারণ শুধুমাত্র এই সমস্ত প্রসিডিওরের উপর ডিপেন্ড না করে যদি লাইফস্টাইলটাকে ঠিক মতো ঠিক রাখা যায়, বা যেগুলো আমাদের জন্য অ্যান্টি এইজিং এর জন্য দরকার, যে প্রয়োজনীয় জিনিসগুলা, খাবার দাবার বা এক্সারসাইজ বা ঘুম প্যাটার্ন, লাইফস্টাইলের এই সব কিছুকেই আসলে সমন্বয় করে। এবং আরেকটা ডক্টর আয়শা বলেছে যেটা হচ্ছে আলট্রাভায়োলেট এক্সপোজার, যেটার কারণে সানব্লক রেগুলার ইউজ করার প্রয়োজনীয়তা, যেটা
তো এইগুলা সবগুলোকে যদি আসলে সমন্বয় করা যায় তাহলে এই ধরনের প্রসিডিওর যেগুলা বয়সকে ধরে রাখার জন্য করা হয় এগুলোর প্রয়োজনীয়তা আসলে অনেকটাই কমে যায়। তখন দেখা যায় ভিতর থেকেই আসলে এক ধরনের ইউথফুলনেস বা যেটা তারুণ্য চলে আসে। তো ধন্যবাদ ডাক্তার আপু। মিনা, আমি এক্ষেত্রে একটু ইয়ে করি, সেটা হচ্ছে যে আয়শা যেটা বলছিলেন যে আহ, আমরা পিআরপি করার পর 1 মাস পরে সে পেশেন্ট হয়তো অনেক সময় বললো যে তার এক্সপেক্টেড রেজাল্ট সে পাচ্ছে না। আসলে ওই 1 মাস সে হয়তো কিটো ডায়েট করেছে, ডায়েটিং করেছে, ওজন কমানোর জন্য বিভিন্ন ভাবে সে তার খাওয়াটাকে সে লিমিটেড করেছে। তো স্বাভাবিকভাবে এখানে ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন সবগুলোই প্রয়োজন ছিল, কিন্তু সেগুলো সে সঠিকভাবে সে পায়নি, ব্যালেন্স পায়নি। স্বাভাবিকভাবে তখন তার ওই রেজাল্টটা কাঙ্ক্ষিত মানে আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে যখন আমরা পেশেন্টটাকে দেখবো তখন কিন্তু এই কাউন্সিলিংটাও আমাদের করে দিতে হবে, যে এখানে কিন্তু একটা ব্যালেন্স ডায়েটেরও একটা ব্যাপার আছে, ভিটামিনস এর ব্যাপার আছে, মিনারেলস এর ব্যাপার আছে। সুতরাং সেগুলো যেন একদম ব্যালেন্স ওয়েতে পেশেন্ট নিতে পারে, সেই ব্যাপারগুলো আমরা একটু বলে দেবো। হ্যাঁ, জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এখানে মানে যে খাবারগুলা, যে ভিটামিনস বা মিনারেলস গুলা আমাদের ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগানোর জন্য দরকার, সেগুলার প্রয়োজনীয়তা আসলে রোগীদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এখানে শুধু প্রসিডিউরের উপর যাতে ওনারা পুরোপুরি ডিপেন্ড না করে, পাশাপাশি খাবার বা খাদ্যাভ্যাসটা যাতে ওনারা ঠিকভাবে মেনটেন করেন, সেই জিনিসটা আসলে ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে মেনটেনেন্স। আমি আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নন হিলিং আলসার, নন হিলিং আলসারের ক্ষেত্রে কিন্তু ডোজিংটা ওই অগমেন্টেশন কিংবা পিআরপি ফর হেয়ার ফল এটার মতো না কিন্তু। সেই যত নন হিলিং আলসার সেগুলো কিন্তু আমরা উইকলি করব যদি আমরা বেটার রেজাল্ট চাই। ইন্টারন্যাশনাল যত ডাটা আছে সবগুলো কিন্তু উইকলি ডোজিং। জি ধন্যবাদ। এই প্রসঙ্গে আপনাকে আরেকটা জানতে চাই আমি, যে স্কার যেটা আমরা দেখা যাচ্ছে যে স্কারের ক্ষেত্রেও পিআরপি অনেক ক্ষেত্রে কাজ করে, এবং কোন ধরনের স্কারের ক্ষেত্রে আসলে পিআরপি ভালো কাজ করে, এবং এটা সাধারণত স্কারের কোন পর্যায়ে করলে ভালো ফলাফল পাওয়া যায় পিআরপিটা? আপু, স্কারের ক্ষেত্রে আমি একটু আগে যেটা বলছিলাম যে একটা ট্রমাটিক স্কার বা বার্ন স্কার ইনিশিয়াল যে আর্লি 2-3 উইকস এর মধ্যে যখন হিলিং হয়ে যায়, অ্যান্টিবায়োটিকটা আমরা উইথড্র করে ফেলি, এটা র সারফেসটা চলে যায়, তখন কিন্তু আর্লি স্টেজে, কারণ তখন তো কোলাজেন সিনথেসিস, এটা রিমডেলিংটা ন্যাচারালি শুরু হয়। পিআরপি যদি আমরা তখন লোকালি দেই, আমরা ওই রিমডেলিংটা ব্যালেন্স করে একটা সারফেসিং যেন মানে সুন্দর করে এটাকে সারফেসে নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমি যদি আগে যেটা হতো যে একটা স্কার হলো, পিআরপি যখন ছিল না প্রচলন, একটা স্কার হলো, ওটাকে আইদার এটাকে উঁচু হলো হাইপারট্রফিক স্কার বা গর্ত হলো অ্যাট্রোপিক স্কার, তারপরে পেশেন্টরা ডক্টরের কাছে আসলে আমরা এটাকে আইদার প্লাস্টিক সার্জনরা কাজ করতো অথবা আমরা ডার্মাটোলজিস্টরা ফ্র্যাকশনাল CO2 লেজার করতাম। কিন্তু এখন কিন্তু আমাদের পেশেন্টরা যদি একটু আর্লি আসে, তাহলে কিন্তু আমরা পিআরপি করে তার এই হাইপারট্রফিক বা অ্যাট্রোপিক স্কার হওয়াটা থেকে পেশেন্টটাকে রক্ষা করতে পারি। অ্যাক্টিভ যখন আমরা অ্যান্টিবায়োটিক টপিক্যাল লাগানোর প্রয়োজনীয়তাটা শেষ, তখন আমরা যদি শুরু করি, এটা কিন্তু ভালো। আরেকটা জিনিস আমরা একটু মিস করেছি, যে স্ট্রায়া বা ফাটা দাগ, যেটাকে আমরা গ্র্যাভিডেরাম বলি, প্রেগন্যান্সিতে মাদের হয়, বা স্ট্রায়াস্টেন্সি, যেটা আজকাল হরমোনাল কারণে হোক বা বিভিন্ন কারণে হোক বাচ্চারা ওবেস হয়ে যাচ্ছে, ওদের যে শরীরে ফাটা দাগ, এই ক্ষেত্রে কিন্তু পিআরপি উইথ ফ্র্যাকশনাল CO2 কম্বাইন্ড ট্রিটমেন্ট, বা যেখানে ফ্র্যাকশনাল CO2 ফ্যাসিলিটিস নাই, পিআরপিটা আমরা টুয়াইস উইকলি বা মান্থলি, এটা কিন্তু বেশ মানে আগের যে কিছুটা, মানে আমি বলবো না যে একদম চলে যায়, কারণ ওখানে তো কোলাজেনটা আসলে অ্যাবসলিউট লস হয়ে যায়, ওখানে খুব স্লো হয় জিনিসটা। কিন্তু আগে যেমন আমাদের কাছে কোনো হোপই ছিল না, কিন্তু এখন এটা কিছুটা আমাদের আশার বাণী নিয়ে এসছে, যে আমরা পেশেন্টকে অ্যাটলিস্ট 40-50% পর্যন্ত ইমপ্রুভ করতে পারি। আমি বলবো না যে একদম করে ফেলবো, কিন্তু 40-50% পর্যন্ত আমরা ইমপ্রুভ করতে পারি। আগে যেমন একদম ফাটা মানে ফাটাই, কিছু করা যেত না, আমরা ময়শ্চারাইজার লাগাতে বলতাম বা আর আমাদের যেটা হয় যে আমাদের সে প্রেগন্যান্সিতে আসলে মেয়েদেরকে কিন্তু এখানে একটা বিদেশে কম্বিনেশন থেরাপি, আমি এখানে বলতে চাচ্ছি, এখানে একটা কম্বিনেশন থেরাপি, পিআরপি প্লাস আরএফ, পিআরপি প্লাস মাইক্রোডারমেব্রেশন ফর স্ট্রায়া, অল টাইপ অফ স্ট্রায়া, এটার রেজাল্ট কিন্তু এক্সেলেন্ট।
আচ্ছা, তো রেডিও ফ্রিকোয়েন্সি স্ট্রায়াব ওরা হ্যাঁ হ্যাঁ রেডিও কম্বাইন্ড ফ্রিকোয়েন্সি একটা থেরাপি দিলে জি। খুবই ভালো। এবং এটা এটা এক সেশনেই করা যায়, দুটাই একই সেশনে করা যায়, সিঙ্গেল সেশন। ডক্টর বাবর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনি কি একনি স্কারের ক্ষেত্রে পিআরপি কতটুকু ইফেক্টিভ, বা এখানেও কি কম্বাইন্ডলি করার প্রয়োজন আছে কিনা? কম্বাইন্ডলি আমি সচরাচর এমএনটির সাথে মাইক্রো নিডলিং থেরাপি আর পাশাপাশি আমি পিআরপি, এই দুইটার এক্সিলেন্ট রেজাল্ট, এক্সিলেন্ট। এটা কি ব্রনের স্কার, যে সেটার জন্য ব্রনের যে দাগ সেটার জন্য? একনি স্কার। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ডক্টর আয়েশা যেহেতু বলেছিল যে হাইপার পিগমেন্টেশনে, যেটা পেরিঅরবিটাল ডার্কেনিং বা পেরিওরাল ডার্কেনিং এ মুখের চারপাশে কালো দাগ, এগুলাতে পিআরপি খুব ভালো কাজ করে। তো আমাদের খুব একটা কমন সমস্যা যেটা নিয়ে আমরা প্রায়ই সাফার করি সেটা হচ্ছে মেলাজমা বা মেস্তা। তো এই মেলাজমার ক্ষেত্রে কি পিআরপি করে থাকেন, বা এটা কি এখানে কাজ করতে পারে মেলাজমাতে পিআরপিটা? মেলাজমার ক্ষেত্রে পিআরপি আমি করেছি দুইটা পেশেন্টের ক্ষেত্রে, বাট আমি এক্সপেক্টেড কোনো রেজাল্ট পাইনি, যে কারণে আমি আর ফার্দার প্রসিড করিনি। কারণ এটা একটা পোস্টিং এর ব্যাপার থাকে, পেশেন্টের স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, আবার ডক্টরের বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সবকিছু মিলে আসলে সেটা আর আমি দুইটা পেশেন্টকে এক্সপেরিমেন্ট করেছি, চেষ্টা করেছি, বাট আমি এক্সপেক্টেড রেজাল্ট আমি সেরকম পাইনি। আর এমনি তো খুব বেশি অ্যাডজুভেন্ট হিসেবে মনে হয় কাজ করে না, কারণ আমি আগে বলেছি যে আসলে মেলানিন বা মেলানোসাইটের উপরে খুব স্ট্যাবলিশ কোনো মানে রিসার্চ এখন পর্যন্ত ডাটা নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কালো দাগ চলে যাওয়াটা হচ্ছে আপনার এটা তো চোখের পাশের বা মুখের পাশের একটা জেনারেলাইজড ব্যাপার, হ্যাঁ। আর ওইটা হচ্ছে একটা স্পেশাল প্যাথোলজি মেলাজমার, এটাকে ওই প্যাথোলজিটা মনে হয় না পিআরপি ওটাকে করতে পারে। কিন্তু এখানে যেহেতু ওই যে কোলাজেনের সাথে ফ্লুইডের ভলিউম সব মিলে ওভারঅল একটা গ্লোয়িং, একটা শাইনি অ্যাপিয়ারেন্স এটা দেয়। চোখের পাশে কালো দাগটা আসলে অনেক সময় দেখা যায় একটা ইলিউশন হিসাবে কাজ করে, যে তার ইলিউশনের কারণে একটু ডার্কেনিং মনে হয়। তো এক্ষেত্রে হয়তো পিআরপিটা সেটাকে রিকভার করে বা ইমপ্রুভ করে হয়তো পেশেন্টের অ্যাপিয়ারেন্সটাকে একটু ভালো ইমপ্রুভ করে আর কি, ভালো করে বা ইমপ্রুভ করে। জি ধন্যবাদ। আর ডক্টর আয়েশা আরেকটা তাহলে এই প্রসঙ্গে আমি আসি, যেহেতু পেরিঅরবিটাল ডার্কেনিং নিয়ে এসেছে, যে এটা আসলে কেন হয়ে থাকে পেরিঅরবিটাল ডার্কেনিং, এবং এটা কি প্রিভেন্ট করার কোনো উপায় আছে? দেখা যায় প্রায়ই রোগীরা এটা নিয়ে খুব সাফার করে। আচ্ছা, পেরিঅরবিটাল ডার্কেনিং একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যদি রিফ্রাক্টিভ এরর থাকে বা আসলে চোখে কোনো সমস্যা আছে, মায়োপিয়া বা দূরদৃষ্টির সমস্যা আছে, কিন্তু আমরা সেটাকে এত মানে হয়তো 0.5 আছে পাওয়ার, কিন্তু আমরা সেটাকে ইগনোর করছি, বা আমার চোখের লেন্সটা ওভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি চশমা পড়ছি না, কিন্তু সারা বছর এই স্ট্রেসটা চোখ নিচ্ছে, আমি হয়তো একটা দূরের জিনিস দেখার জন্য চোখটাকে ছোট করছি, সবসময় মাসেলটা কন্ট্রাক্টেড থাকছে, এই জন্য কিন্তু চোখের পাশটা কালো হয়। অনেকের আবার আছে ঘুমের সমস্যা, যেটা আমরা সবাই জানি। আবার আরেকটা জিনিস আছে যে আমাদের অনেকের হয়তো চক্ষু কুঠুরিটা, যে আমাদের যে আই বল, যেটা হাড্ডির যে ভেতরে একটা স্তর আছে, এটা হয়তো এতটা গর্তে এবং মানে নর্মাল মানুষের চেয়ে একটু হয়তো গর্তে। তো দেখা যায় যে এই আই বলটা যদি ভিতরে থাকে, আমাদের চক্ষু কুঠুরিটা একটু ভিতরে থাকে, তো আমরা যখন লাইটের সামনে বসি আমাদের লাইটটা রিফ্লেক্ট হয়ে ওই জায়গাটা, আপনি যেটা বললেন যে মানে ইলিউশন, মানে ওরকম একটা ডার্কনেস একটা মনে হয়। আর আরেকটা জিনিস কিন্তু এখন যেটা খুব সেটা হচ্ছে যে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এক ধরনের রোগ, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এর পেশেন্টের যেটা হয়, যে ঘাড় কালো হয়, হ্যাঁ, চোখের পাশ কালো হয়। কিন্তু আমরা ইনসুলিন যতক্ষণ আমাদের ডায়াবেটিস আসলে এক্স্যাক্টলি ধরা না পড়ে, আমরা তো এটা নিয়ে কনসার্ন হই না বা আমরা চিকিৎসা নেই না, বা আমরা আসলে আমাদের এই যে বললাম যে আমাদের এক্সারসাইজ প্যাটার্নে সমস্যা আছে, আমরা রেগুলার এক্সারসাইজ করি না, এইসব কারণে আমাদের ইনসুলিন যে রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সও কিন্তু চোখের পাশের কালোর একটা ইম্পর্টেন্ট কারণ। এটাও কিন্তু এখন বলছে যে এটা এটা কিন্তু এক ধরনের অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের একটা প্রেজেন্টেশন। আমরা যে অনেক আজকালকার ছোট বাচ্চা পাই যে ঘাড়ে কালো দাগ নিয়ে প্যারেন্টসরা আসছে খুবই ওয়ারিড, এবং বাচ্চারা বেশিরভাগই দেখা যায় একটু ওবেস। তো এরকম ওটাও কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের। তেমনি চোখের পাশের কালো দাগটাও কিন্তু এখন বলা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হতে পারে। আসলে এটা একটা মানে মাল্টিফ্যাক্টোরিয়াল জিনিস। তো আমাদের কাছে আসলে আমাদের একটু আই কনসালটেশন নিয়ে যে চোখের কোনো এরর আছে কিনা দেখা,
বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কোনো সমস্যা আছে কিনা, বেসিক জিনিসগুলা ইভালুয়েট করে তারপরে যেটা আমরা পাই ওই লাইনে আগানো, পেশেন্টের রেস্টিং এখানে স্লিপিং আমি আরেকটা প্যাটার্ন কথা যোগ করি, করার এখানে আমি পাশাপাশি আরেকটা কথা আমাদের যোগ করতে চাই। ডাক্তার আয়েশা, আমি আরেকটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে অ্যাটোপিক জি পেশেন্টরা কিন্তু ইচিং মানে যখন আই মানে ইচ করে তখন কিন্তু এখানে ফ্রিকশন ডার্মাটাইটিস ডেভেলপ করবে, এবং ফ্রিকশন ডার্মাটাইটিস এর কারণে কিন্তু আই এর নিচে পেরিঅরবিটাল একটা ডার্ক স্কিনিং কিন্তু হয়, এবং অ্যাটোপিক পেশেন্টের ক্ষেত্রে এটা ভেরি কমন। আমি এবার আসছি ডক্টর বাবর ভাইয়ের কাছে। আপনি একটু আমাদেরকে বলেন যে এই পিআরপি পদ্ধতিটা আসলে কতটা পেইনফুল, এবং এটা যেহেতু একটা ইনজেকশনের মাধ্যমে দেয়া হয়, মাল্টিপল ইনজেকশন দেয়া হয়, এটা কতটা পেইনফুল, এবং এটার জন্য কি কোনো অ্যানেস্থেসিয়ার প্রয়োজন আছে, কোনো লোকাল অ্যানেস্থেসিয়ার প্রয়োজন আছে? আহ, এটা আসলে আহ, আমরা যখন পিআরপিটা তৈরি করি, আমি প্রথমেই বলেছি যে পিআরপি তৈরির যে প্রসিডিওর, সেখানে কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা যোগ করি। সেই অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে সাইট্রেট আছে, সোডিয়াম সাইট্রেট বা সাইট্রেট ফসফেট। এই সাইট্রেট কিন্তু অ্যাসিডিক ইন নেচার। তো এই সাইট্রেট পিআরপি কিন্তু অ্যাসিডিক করে ফেলছে, এবং এই অ্যাসিডিক নেচারের কারণেই কিন্তু পেইনটা বেশি হচ্ছে। তো যে কারণে আমাদেরকে আসলে টপিক্যাল এবং লোকাল দুই ধরনের অ্যানেস্থেসিয়াই আমাদের ইউজ করতে হচ্ছে। তো টপিক্যাল প্রথমে আমরা দিয়ে নিই একটা, আমি যদি সাল্প অ্যানেস্থেসিয়া করি তাহলে প্রথমে রিং এর মতো করে আমি তার পাশে একটা টপিক্যাল অ্যানেস্থেসিয়া আমাদের যেগুলো আছে, এমথ্রিলা এই জাতীয়, সেগুলো একটু দিয়ে নিই। তারপর আমরা লোকাল ইনজেকশন যেটা জেসোকিন বা লিডোকেন যেটা আছে, সেটা আমরা চারপাশে আমরা দিতে হয় রিং এর মতো করে। আমরা পুরো স্কাল্পের মধ্যে একদম রিং করে আমরা দিয়ে নিই। রিং করে দেওয়ার পর তারপরও কিন্তু পেশেন্টরা পেইন কমপ্লেন করে। এটা পেইন কমপ্লেন করার কারণ ওই সেই সাইট্রেট যেটা পেইনটাকে এক্সিকিউট করে দেয়। এই পেইনটা কতক্ষণ স্থায়ী থাকে? পেইনটা কতক্ষণ স্থায়ী হতে পারে? পেইনটা এখানে আমাদের যে ডিউরেশন অফ অ্যাকশন, যদি আমরা নর্মাল যে জেসোকিন 2% বা 4% যদি আমরা ইউজ করি, সেটা কিন্তু এই লিডোকেইন আপনার 60 মিনিট পর্যন্ত এটা পেইন করবে না, কিন্তু যদি অ্যাড্রেনালিন অ্যাড করা থাকে সেটা 120 মিনিট পর্যন্ত আমাদের পেইন রিলিফ করে দেবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে একবার বলছিলেন যে পেশেন্ট সিলেক্ট করার আগে আপনারা কিছু জিনিস দেখে থাকেন, পেশেন্টের যে কিছু সমস্যা আছে কিনা। তো এটা আমি আসলে জানতে চাচ্ছি যে আপনারা কোন কোন পেশেন্ট গুলাকে পিআরপি করার জন্য উপযুক্ত মনে করেন না, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেটেড মনে করেন পিআরপি করাকে। সেক্ষেত্রে আপনারা কোন কোন পেশেন্টকে বাদ দেন পিআরপি করার জন্য? সেই ক্ষেত্রে আমরা তো কিছু ইনভেস্টিগেশনও করে নেই। সেই ইনভেস্টিগেশনে যদি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি করে যদি থ্রম্বোসাইট প্লাটলেট যদি আমরা একটু কম পাই, থ্রম্বোসাইটোপেনিয়া, সেই সব ক্ষেত্রেও আমরা তো এটার তো প্লাটলেটই কম, তো সেই ক্ষেত্রে তো আমরা এক্সপেক্টেড কনসেন্ট্রেশন তো আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রেও আমরা এটা করি না। আর অন্যান্য ডিজিজ কন্ডিশন গুলো আছে, তারপর ক্রনিক ডিজিজ, কেউ একজন ক্যান্সার পেশেন্ট বা অন্য কোনো ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, এরকম যে ডিজিজগুলো আছে সেগুলো তো আমরা না করার চেষ্টা করি। আর বিশেষ করে মেটাবলিক সিনড্রোম, থাইরয়েড ডিজিজ, সেগুলো তো আমরা আগে ওই যে থাইরয়েড ডিজিজ এবং মেটাবলিক ডিসঅর্ডার, সেগুলো ভালো হওয়ার পর তারপর আমরা সেটা করার জন্য বলি। ধন্যবাদ। এখানে আমি একটা ছোট জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যেটা বললো যে প্ল্যাটিলেট কম, মানে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, অনেকের আছে যে বয়স্ক মানুষ, তাদের প্ল্যাটিলেট সবসময় কম থাকে, বা যে কোনো কারণেই হোক তার এমনি কোনো ফিজিক্যাল ডায়াগনোজ কোনো প্ল্যাটিলেট ডিসফাংশন বা ডিজিজ নাই, কিন্তু প্ল্যাটিলেট কম, এরকম কিন্তু কিছু মানুষ আছে। তবে আমাদের কাছে যেমন আমার কিছু পেশেন্ট আছে যারা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হয়তো দীর্ঘদিন ধরে 10 বছর ধরে আমার কাছে করছে, যখন থেকে তারা বয়স্ক বোটক্স করে বা এরকম বছরে 6 মাস পর পর বা 8 মাস পর পর আসে, তো ওনাদেরকে যখন ওনারা দেখা যায় যে আমি যেহেতু খুব অল্প বয়সে কাজগুলো শুরু করেছি, সবাই মানে খুব আমাকে খুব আদর করে, আন্টি আন্টি সম্পর্ক,
যে আন্টি আপনার বোটক্সের পাশাপাশি বা বোটক্সের চেয়ে পিআরপি এখন ইজি ট্রিটমেন্ট করতে পারেন। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে দে আর ভেরি মাচ কনভিন্স, কিন্তু বা আরো কন্ডিশন আছে যে কন্ডিশন গুলোতে আমরা দেখি যে ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা। তার ব্লিডিং ডিসঅর্ডার আমরা বিটিসিটি করে আমরা দেখে নিতে পারি তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, যেহেতু আমি তো মাল্টিপল সেই ক্ষেত্রে ইনজেকশন কিন্তু তখন সাইটে আমরা কারণ কাজ আমার করি। 10 লাখ করে হবে, কিন্তু আমি ওটাকে যতই সেন্ট্রিফিউজ করি ওটাকে তো আমি 3-4 লাখের বেশি বানাতে পারবো, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রেও আমরা কিন্তু পেশেন্টকে আমাদের মানে চাইলেই যে করে ফেললাম, আমার তো আলটিমেট গোল হচ্ছে আমাকে পিআরপি প্রপার কনসেন্ট্রেশনে দিতে হবে, তাহলে আমি স্যাটিসফ্যাক্টরি রেজাল্টটা পাবো। আর এছাড়া ভাইয়া যেটা বলেছে যে কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকলে বা কোনো ড্রাগের অ্যাসপিরিন এই ধরনের যারা অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় ওষুধ খায়। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে পিআরপি কিন্তু মানে সবখানেই, যদিও এটা একটু মেডিকেল ভাষা হয়ে যাচ্ছে, যে পিআরপি দেওয়ার সময় কিন্তু এই যে এই এরিয়াটা গ্ল্যান্ডুলার এরিয়াটা যেহেতু আমরা রিঙ্কেলের জন্য দিচ্ছি, তারপরও এই এরিয়াটা একটু অ্যাভয়েড করলেই ভালো। কারণ অনুচক্রিকা আসলে আমাদের বেসিক্যালি কি করে, অনুচক্রিকা তো আমাদের রক্তকে জমাট বাঁধার জন্যই এই সেলটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা ওই অনুচক্রিকার ভিতরের ডানার কিছু ফাংশনকে কাজে লাগিয়ে পিআরপি থেরাপিটা চালু করেছি বা আমরা স্ট্যাবলিশ করেছি, কিন্তু অনুচক্রিকার আসল কাজ তো হচ্ছে ক্লটিং, তাই না? এখন আমি যদি কোনো কারণে আমার বাই চান্স আমি এখানে দিতে গিয়ে আমার কোনো একটা রক্তনালীতে এটা চলে গেল, যেটা খুবই মাইনিউট অ্যাক্সিডেন্টাল হতে পারে, খুবই রেয়ার, কিন্তু এটাও কিন্তু আমাদের সাবধান থাকা দরকার যে আমি আসলে কোন জায়গায় দিচ্ছি, কেন দিচ্ছি, কতটুকু দেব, আমার জন্য কোনো ব্লাডে এটা ডিসলোজ হয়ে কোনো ভেসেলে চলে না যায়। এসব ছোট ছোট জিনিস কিন্তু আমাদেরকে মানে আমি আজকে আমাদের যেমন ধরেন অনেক ইয়াং ডার্মাটোলজিস্ট এখন আমরা পিআরপি সবাই করছে, এই জন্য আর কি কথাগুলো বলা যে ছোট ছোট মানে আমরা তো প্রসিডিউর একটা আসছে আমরা সবাই করব আমাদের পেশেন্ট বেনিফিটের জন্য, কিন্তু কখন করব কখন করব না এই জেনে আমরা যেন সবাই প্রসিডিউর গুলো করি, এবং আমাদের পেশেন্টেরও ওই যে যেটা বললাম যে পেশেন্টের সাথে প্রপার কাউন্সিলিং, পেশেন্টের কাছে প্রপার কনসেন্ট নেওয়া, যাদের খুব বেশি ওভার এক্সপেকটেশন আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন যেসব পেশেন্টের, তাদেরকে প্রপারলি বুঝানো এবং ওভাবেই তাদেরকে কাউন্সিলিং করে কাজ করা, এগুলো জিনিস আসলে অনেক জরুরি। আর সবচেয়ে বড় কথা পিআরপি যদিও খুবই যুগান্তকারী একটা চিকিৎসা, কিন্তু এটা কখনোই অন্য চিকিৎসার সাবস্টিটিউট সিঙ্গেল কোনো চিকিৎসা না, হচ্ছে আমরা অ্যাডজুভেন্ট থেরাপি অ্যাডজুভেন্ট। অফ মেডিকেশন বা অন্য কোনো প্রসিডিউরের অ্যাডজুভেন্ট, পিআরপি নট বি এ সিঙ্গেল চয়েস। ধন্যবাদ। এখন অবশ্য যে হেয়ার রিস্টোরেশন, যে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি হয়, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি এই আফটার প্রসিডিউর, সেখানে মেইনটেনেন্স থেরাপি হিসেবেও কিন্তু এই পিআরপি ব্যবহার করা হচ্ছে। ইভেন ডিউরিং পারফর্মিং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি সেখানেও কিন্তু এটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে যেটা মেইনটেনেন্স যে পিআরপি সেটা দীর্ঘ সময় বা অনেক সময় লাইফ লং ও প্রয়োজন হতে পারে, যেটা মেইনটেনেন্স থেরাপি পিআরপি। ধন্যবাদ। আমি ডক্টর বাবর ভাইয়ের কাছে আরেকটা প্রসঙ্গে জানতে চাচ্ছি যে যেহেতু কিছু দুই একটা কমপ্লিকেশনের কথা এর মধ্যে চলে আসছে, যে একটা পেশেন্ট পেইন ফিল করে, আরেকটা ডক্টর আশা বললেন যে ব্লাড ক্লটিং এর একটা সম্ভাবনা রয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পিআরপি নিয়ে বা পিআরপি করার পরে আসলে আর কি কি ধরনের কমপ্লিকেশন বা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, সমস্যা হতে পারে? আসলে পিআরপি যখন আমরা দেই তখন তো প্রথমেই একটা কমপ্লিকেশন হচ্ছে এটার পেইন। এটা বারবার আমরা বলেছি যে সাইটের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকার কারণেই এই পেইনটা হচ্ছে। এছাড়াও আমাদের স্কার ফর্মেশন হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, স্কার ফর্মেশন হতে পারে, তারপরে পিগমেন্টেশন হয়ে যেতে পারে। যদি আরবিসি থাকে সেক্ষেত্রে পিগমেন্টেশন হয়ে যাবে। যদি আগে থেকেই পেশেন্টটা স্কার প্রন হয় সেক্ষেত্রে স্কার ফর্মেশন হয়ে যেতে পারে, যেহেতু মাল্টিপল সাইটে ইনজেকশন দিচ্ছি আমি, এগুলো কমপ্লিকেশন হতে পারে। আর পেইন তো আছে একটা কমপ্লিকেশন। হ্যাঁ, কিন্তু কমপ্লিকেশন খুবই রেয়ার, এখন পর্যন্ত হয় নাই। আর আমাদের দেশে কিন্তু পিআরপি আপা একটু একটা কথা বলি, হ্যাঁ আসলে পিআরপি কিন্তু আমরা যদিও বলছি নতুন চিকিৎসা,
পিআরপি যদিও আমাদের অনেক দূর কথা হয়ে গেছে, তারপরে যদি একটু ব্যাকে যাই, পিআরপির হিস্ট্রিটা কিন্তু আসলে নতুন না। আমাদের চর্মরোগে কিন্তু বাংলাদেশে 2012 সাল থেকে পিআরপি চলছে। হ্যাঁ, 2012 সাল থেকে পিআরপি থেরাপিটা চলছে এবং বিভিন্ন রিসার্চ, বিভিন্ন মডালিটিস, আমরা বাইরে থেকে ট্রেনিং করছি, বাইরে থেকে ট্রেনাররা আসছে, নতুন পিআরপি কিট আসছে, সবকিছু মিলায় এখন একটা স্ট্যান্ডার্ড একটা জায়গায় গেছে। আর এমনি কিন্তু উন্নত দেশে, আমেরিকা, ইংল্যান্ড, এসব দেশে কিন্তু 2007 সাল থেকে স্কিনের বিভিন্ন ডিজিজে পিআরপি ব্যবহৃত হচ্ছে। আর আমরা যদি আরো আগে যাই, তাহলে 1987 সালে সার্জারিতে প্রথম পিআরপির মানে একটা মানে আমাদের ইতিহাস আছে, যেটা হচ্ছে প্রথম পিআরপিটা আসে। এবং তারপরে আমেরিকাতে হচ্ছে যারা ফুটবলটাকে সকার বলে, সকার গেম, সকার প্লেয়াররা খুব হাঁটুতে ব্যথা পায়, ওরা পড়ে গেলে তো হাঁটুতে আঘাত লাগে। এই পিআরপির যে গ্রোথ ফ্যাক্টর, এইটার কিন্তু যেহেতু রক্তনালীকে তৈরি করে, সেই প্রসিডিউরটাকে কাজে লাগিয়ে বা সেল ফর্মেশন করে, এখানে কিন্তু ওদের মানে ওদেরকে তখন এই পেইন কমানোর জন্য ওদের পিআরপি থেরাপি দেওয়া হতো হাঁটুর জয়েন্টে। তো এরকম করে আসলে পিআরপিটা তো আসলে একদিনের একটা জিনিস না, অনেক দিন ধরে, এটা দীর্ঘ বছর ধরে, সেই 87 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন সাবজেক্টে, শুধু ডার্মাটোলজিতে না, অর্থোপেডিক্স, কার্ডিওলজিস্ট এবং আরো অন্যান্য সাবজেক্টে কিন্তু এটা যথেষ্ট ব্যবহার। এবং এটা অবশ্যই একটা সফল এবং মানে কমপ্লিকেশন আসলে হওয়ার সুযোগ নাই, কারণ আমার শরীরের জিনিসই আমার শরীরে দিচ্ছে। আমরা যখন একটা রোগীর ব্লাড ট্রান্সফিউশন করি, একজনের থেকে আরেকজনকে দেওয়ার সময় আমার স্ক্রিনিং করতে হয় যে ওর কোনো ইনফেকশন আছে কিনা, তাই না? আমরা 4টা-5টা ডিজিজের স্ক্রিনিং করি, কিন্তু এখানে আমার জিনিস আমাকে দেবে, শুধু আমার যেটা প্রয়োজন যে আমি আসলে ফিজিক্যালি কতটা হেলদি, আমার কনসেন্ট্রেশনটা ঠিক আছে কিনা। এছাড়া কিন্তু এখানে আমি দুইটা উদাহরণ দিতে পারি, দুইটা উদাহরণ দিই, মনে আছে কিনা আপনাদের? সচিন টেন্ডুলকার এলবো সমস্যা ছিল, সেই টেনিস এলবোতে সে তখন সেই পিআরপি ব্যবহার হইলো। তারপর টাইগার উডস, তার সমস্যা ছিল, সেখানেও ফাসাইটিস ছিল, তার টেন্ডিনাইটিস, ফাসাইটিস, এগুলোর জন্য কিন্তু পিআরপি ইউজ হয়েছে। আসলে আমরা পিআরপি নিয়ে অনেক কিছু শুনলাম বা জানতে পারলাম এতক্ষণের আলোচনায়। আমাদের দর্শকরা আশা করি অনেক কিছু জানতে পেরেছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে এই পিআরপি সম্পর্কে অনেক স্বচ্ছ এবং তথ্য সমৃদ্ধ একটা ধারণা দেওয়ার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। শুভকামনা। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে জানানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি অ্যাস্থেটিক ডার্মাটোলজির এই আধুনিক চিকিৎসা ব্যবস্থা পিআরপি সম্পর্কে আপনারা আপনাদের সব প্রশ্নের সমাধান জানতে পেরেছেন আমাদের সাথে উপস্থিত আজকে দুজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছ থেকে। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।